নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আগের ব্লগে তো তোমাদের সকলকে আমি জানিয়েছিলাম আমার রেজাল্ট আউট হয়েছে। পোস্ট কাউন্সিলিং এ আমার নাম আসে যে কলেজে, সেটা হচ্ছে বারাসাতে। কোন কলেজে দাঁড়াও একটু পরেই তোমাদেরকে বলছি। আর সেদিন ছিল আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, তো সেই জন্য রেডি হয়ে চলে এসেছি স্টেশনে এসে চোখে পড়লো এক অদ্ভুত দৃশ্য। টোটো অটোর মতন আজকাল হাত দেখি এইভাবেই ট্রেন থামাতে হয়। জেনে রাখো কিন্তু কাছে দিতে পারে। জোকস পার্ট, কেউ কিছু মনে করো না। তো চলে এসে আমরা ব্যারাকপুরে। আর আস্তে আস্তে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে তো কিছুই খেয়ে আসিনি, সেক্ষেত্রে খিদে পেয়ে যাওয়াটাও স্বাভাবিক। তো আমরা বাস স্ট্যান্ডে নেমে ওয়েট করেছিলাম, কারণ এখানেই মাসি আসার কথা ছিল। তো মাসি চলে এসেছিল। দেন ওখান থেকে অটো করে চলে রেলওয়ে ইউনিভার্সিটি, এটা বারাসাতে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। আমার ফার্স্ট কাউন্সিলিং এ এখানেই নাম এসেছে। তো সেদিনকে আমার ফিজিক্যাল ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল, সেক্ষেত্রে আমাকে তো এখানে আসতে হতোই। তো চলে আসার পরেই আমার সমস্ত ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে সাজিয়ে দিলাম, মানে আপাতত এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে। আর তারপরেই আমার ডাক আসে, আমি ভেতরে যাই। যা যা ফর্মালিটিস ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমাকে ওখান থেকে আবার নেক্সট আরেকটা বিল্ডিং এ পাঠায়। হাফ কাজ এখানে কমপ্লিট হলো, মানে এখান থেকে আমার সমস্ত ডকুমেন্টস গুলো চেক হলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ওখান থেকে আমাকে কাউন্সিলিং রুমে যেতে বলে। আর সেদিনকে আমার সাথে গিয়েছিল আমার মা আর মাসিমণি, ওদেরকেই সাথে নিয়ে গিয়েছিলাম। আর তারপরে আমার ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়। 2000 years later. অনেকক্ষণ সময় লেগেছিল গো। তোমরা তো সকলেই জানো, নার্সিং এর এক্সাম দেওয়ার পর ফার্স্ট রাউন্ডে যেখানে নাম আসে সেখানে সিট বুক করে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন ইয়েস বা নো যে কোনো একটা ফর্ম জমা দিয়ে আসতে হয়। সেসব কিছু করে মায়ের কাছে আবদার করে আবার 2-3টে ছবি তুলে বেরিয়ে আসি। আর এখান থেকে টোটোও পেয়ে গেছিলাম। আমাদের ভাগ্যটা সেদিনকে খুবই ভালো ছিল। সেদিন ওখান থেকে বেরিয়ে আমরা টোটো পেয়ে গিয়েছি। পরে রাস্তার এত জ্যাম কাটিয়ে চলে আসি। এই জায়গাটার নামে ঠিক নাম জানি না। এখান থেকে মাসি ব্রেড নিয়ে নেয়, তারপরে আবার টোটো করে একবারে চলে যায় মাসিমণির বাড়িতে। গিয়ে জাস্ট একটু বসেছে, মাসি এখানে আমাদের হাতে ধরিয়ে দিল প্লেট। তাতে ছিল টোস্ট, মিষ্টি, সন্দেশ, কত কিছু। তারপরে আবার ছিল কোক। এত সব কিছু খাওয়া দাওয়া করার পরে আবার দুপুরবেলা খেতে বসে পড়েছি, হালকা পাতলা পেটে জায়গা করে নিয়ে। জীবনে পটল ভাজা খায় না, আজকে পটল ভাজা খেয়েছে মনে হচ্ছে। খেয়েছিস? বাড়িতে খেতে দিলে আমি ভীষণই নাক তোলা, জানো তো। এটা খাবো না ওটা খাবো না লেগেই আছে। কিন্তু কারোর বাড়িতে গেলে ওটা আর বলতে পারি না। কোনো কিছু বাড়িতে না খেলেও ওখানে গিয়ে যদি তারা দেয়, ওই না কথাটা আর বলতে পারি না, চুপচাপ মুখ বজে খেয়ে নিতে হয়। বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। মাসির বাড়িটা তো একদমই রাস্তার ধারে, উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আর তখনও পুরোপুরি সন্ধে হয়নি, আকাশে তখনও হালকা পাতলা আলো ছিল। বাকি সবাই চিনি ছাড়া? হ্যাঁ, মাসি সুগার না, মাসি ইভিনিং এ মাসি আবার আমাদের সকলের জন্য চা করে এনেছিল। আর আমি একজন মাত্র মানুষ, সবাই নিজের স্বাস্থ্যের দিকে তাকিয়ে চিনি অ্যাভয়েড করে, কিন্তু আমার চায়ে চিনি লাগবে। আবার দেখো সন্ধ্যাবেলা মেশো ডিউটি থেকে আসার সময় আমাদের জন্য আবার চপ এনেছিল, কত রকমের চপ এনেছিল জানো না। তো সেটাকে আবার মুড়ি দিয়ে খাওয়া হলো। ওরা সবাই মুড়ি দিয়ে খেয়েছিল, আমি তো এমনিই খেয়ে নিয়েছিলাম। দেন ডিনার কমপ্লিট করে সেদিনের মতন তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের মর্নিং। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে এসেছিলাম। এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম, তো টোটো পেয়ে গেছিলাম। তারপরে ওখান থেকে চলে এসে আমরা বাস স্ট্যান্ডে। ভাগ্যটা খুবই ভালো থাকার জন্য সকাল সকাল একদমই দাঁড়াতে হয়েছিল না। যেতে না যেতেই বাসের দর্শন পেয়ে গেলাম। আর বাসে করে চলে আসলাম আমরা ব্যারাকপুর স্টেশনে। এবার আমরা জানি না যে ট্রেন কতক্ষণে পাবো, কারণ টাইমের আগে আসা তো অনেক দূরের কথা। ওসব চিন্তা ভাবনাও করি না, টাইমের থেকে বরং আরো 10-20 মিনিট
লেটে আসে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গো এই ট্রেনের জন্য, অনেকটা লেট ছিল। তারপরে ট্রেনে করে আমি তো নেমে পড়েছিলাম রানাঘাটে, মা নেমেছিল ফুলিয়াতে। মা মায়ের মতন বাড়ি চলে যায়, আমি কলেজ থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ইভিনিংয়ে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে। চলো তাহলে পুরো ঘটনাটা প্রথম থেকে বলি তোমাদের। এর আগেও তো তোমরা দেখেছো, যখনই আমি ওর বাড়িতে যাই তখনই আমার সাথে ও থাকে, কারণ আমরা এই তিনজন হচ্ছে সেই ক্লাস 7 থেকে একসাথে আছি। মধ্যেখান থেকে তো রিসেন্টলি ওর বিয়ে হয়ে যায়। এবার আমরা তো ভীষণই করে শর্টকাটে যাবো বল বাস ছাড় এই ভর সন্ধ্যেবেলায় এই অন্ধকার রাস্তায় চুল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। হাফ রাস্তায় গিয়ে আবার দাদাকে কল করা হয় আমাদের নিয়ে যাওয়ার জন্য। রাস্তায় আলো না থাকার জন্য দাদার কাছে আমাদের অভিযোগ ছিল প্রতিদিন জ্বালাতে হবে না, আমরা যখন যখন আসবো তখন জ্বালাবে। মানে রাস্তায় একটা আলো লাগাতে হবে, আমরা যখন আসবো তখনই শুধু ওই আলোটা জ্বালাতে হবে। মানে মাম তো পাচ্ছি, বুঝলি তো, স্পেশালি আমাদের জন্য আলোটা লাগাতে হবে। যাই হোক, তারপরে তোমাদের ঠাকুরও দেখিয়ে নিলাম। না আমি দেখে প্রণামও করেছিলাম। আর আমরা বলবো না, আমি হচ্ছে ঢিলে কোম্পানি, রেডি হতে প্রচুর টাইম লাগে। ইনি হচ্ছে এত তাড়াহুড়ো করে এসেছে যে কানেরই করেননি, তাই ওনাকে আবার কানের দেওয়া হয়েছে, যেটা আমি পছন্দ করে দিয়েছি। দেখ কত ভালো তোর বন্ধু জন্য চেয়ার এনে দিল ভাই। একটু ওর পেছনে লাগার পর ওর যেহেতু শ্বশুর বাড়ি, ওর তো প্রচুর কাজ। আমরা এখানে টুকটুক করে গল্প করছিলাম। না তবে ও ছিল, অনেকটা সময় দিয়েছিল আমাদের। তুমি বুঝছো না? দেখো আমার হাতটাও ছোট, তোমার হাতটাও ছোট। তোমার নামটা একবার বলো। ও বাবু কি সুন্দর নাও। তাহলে তোমার ক্লিপটা দেবে আমাকে? এ মা, আমরা না মানুষকে জ্বালাতন করতে প্রচুর ভালো পারি। এত জ্বালাতন করেছিলাম, বেচারা অতৃষ্ট হয়ে চলেই গেল। যাই হোক, এই ঠান্ডার মধ্যে গিয়েছি, একটু চা না খেলে হয় বলো তো? প্রথমেই ঠাম্মাগুলোকে জিজ্ঞাসা করছিল চা খাবে কি না, আমিও তাদের মধ্যে থেকে হাত তুলেছি। এখন থেকেই আমার চায়ের উপর যা ভালোবাসা, ওদের মতন বয়স হলে যে আমার কি হবে ভগবান জানে। অ্যাকচুয়ালি বিস্কুটটা আমার হাতেই দিতে যাচ্ছিল, কিন্তু এক হাতে ফোন আর এক হাতে চা ছিল, তাই এভাবে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখানে তো আমি সবাইকে বলছিলাম আয় একটু ছবি তুলি, আমার ভিডিওতে সবাই একটু আয়। এরা যে কেন এত লজ্জা পায়। যাই হোক, অনেক কষ্টে নিয়ে আসতে পেরেছিল। সময়ের সাথে সাথে একদিন সব কিছু বদলে গেল। ছোট ছোট ক্লিপের মাধ্যমে যে ভিডিওটা আমি করছি, এইটা থেকে যাবে আজীবন। আমরা আবার বাইরে এসে এখানে একটু বসে বসে গল্প করছিলাম। তারপরে আমাদের খেতে দিয়ে দিল। দুজনের বাড়ি এক জায়গায়, ওর বাড়ি একটু আমাদের বাড়ি থেকে দূরে, বান্ধবী ছোটবেলার। আমার শেষের কথাটার উত্তরে ওই কাকিমাটা বলেছিলেন, এখন কি তোমার বড় বেলা চলছে নাকি? তুমি তো এখনো ছোট আছো। হ্যাঁ গো, আমি নিজেকে এখনো ছোটই মনে করি। আর আমি ছোট থাকাই ভালো, জানো তো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু এসেছিলাম ওর সাথে দেখা করতে। রাম 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 করতে করতে আসতিস, তাহলেই হয়ে যেত। তারপরে ওকে টাটা বলে চলে আসি বাড়িতে।